চায়নাবাসী। আজকে আমাদের প্রতিবেদন শত্রু দেশ চায়নাকে নিয়ে। আমরা জানি যে 1949 সালে চায়না স্বাধীন হয়। 1949 থেকে 1976 সাল অবধি মোটামুটি ইন্ডিয়া চায়না একইভাবে সমান্তরাল গতিতে, অর্থনৈতিকভাবে বলুন, কূটনৈতিকভাবে বলুন, একইভাবেই সমান্তরাল গতিতে এগোচ্ছিল। শুধুমাত্র 1962 সালে চায়নার সামরিক শক্তির কাছে ইন্ডিয়ার সামরিক শক্তি হারের ঘটনাটাই বেদনাদায়ক। তাছাড়া তেমন কিছু পরিবর্তন দেখা যায়নি চায়নাতে এবং ইন্ডিয়ার মধ্যে। আমরা জানি যে মাও জেদং চায়নার রূপকার বলা হয় এবং উনি 1949 সাল থেকে 1976 সাল অবধি তানাশাই চালিয়েছিল, যাকে বলে ডিক্টেটরশিপ। এখন আমরা যা দেখছি শি জিনপিং 1913 সাল থেকে টিল ডেট উনি চায়নার কূটনৈতিক থেকে শুরু করে পলিসি মেকার, যা নাকি বিশ্বের দরবারে সবাইকে চমকে দিয়েছে। বাট আমরা প্রকৃত যে চায়নার রূপকার ডেং জিয়াপিং, তাকে নিয়ে একটু আলোচনা করব। ডেং জিয়াপিংয়ের কথা বলতে গেলে বলা যায় যে অনেকের চিন্তাভাবনায় এই ডেং জিয়াপিং মূলত একজন সাধারণ নেতা, বাট তিনিই ছিলেন চায়নার প্রকৃত রূপকার। আজ যে চায়না মানে দ্রুত গতিতে এগিয়ে এসেছে, আজ যে এই জায়গায় এসেছে, ইউএসের পরে সেকেন্ড অর্থনৈতিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত পেয়েছে এবং সব দিক দিয়ে চায়নাকে ইউএসের কম্পিটিটিভ হিসাবে দেখা যাচ্ছে। তার রূপকার কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলে না ভিত, সেই ভিত কিন্তু স্থাপন করেছে ডেং জিয়াপিং। যখন 1976 সালে যখন মাও জেদং চলে যায়, তখন তারই অধীনে চেয়ারম্যান হিসাবে কাজ করতেন এবং তিনি 1978 সালে চায়নার রাষ্ট্রপতি হিসাবে জয়েন করেন এবং 1989 সাল অবধি প্রায় 12 বছর তিনি বিভিন্ন পলিসি মেকার হিসাবে কাজ করেছেন, রূপকার হিসাবে কাজ করেছেন, যাকে বলে রিফর্মার। আচ্ছা, কীভাবে করেছেন একটু সংক্ষেপে বলি। মাও জেদং 1949 সাল থেকে 1951 সাল অবধি তো মোটামুটি একটা পাবলিকের কাছে ঠিক আছে একটা নেতা হিসাবে সবাই অ্যাকসেপ্ট করলো। বাট তিনি কিন্তু ক্ষমতায় এসে যাকে বলে ডিক্টেটরশিপটাই পছন্দ করলেন এবং বেছে নিলেন। আচ্ছা, প্রথম কাজ করলেন যে জমির মালিকদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া এবং সেটা সরকারের অধীনে নিয়ে আসা, এটা করলেন। আচ্ছা, তো সেই জমির মালিকদের কি করলেন, নিজের জমির লেবার হিসাবে কাজ করালেন এবং বলা হলো এবং টার্গেট দেওয়া হলো যে এত ফসল তোমাদেরকে ফলাতে হবে, না হলে কিন্তু তোমাদের খাওয়া বা তোমাদের ফসল নেওয়া বন্ধ। এবং তার জন্য পরিবারের সবাই মিলে, ইভেন ইনক্লুডিং চাইল্ড, বাচ্চারাও প্রচণ্ড পরিশ্রম করতেন, কিন্তু মোটিভেশন ছিল না। মানে এক তো নিজের জমি হারিয়েছে, তার উপরে তারা লেবার হিসাবে কাজ করতো এবং টার্গেট ওয়াইজ কাজ করতো যে এত ফসল ফলাতে হবে, তবে গিয়ে ফসল পাবে খাওয়ার জন্য। তো সেই মোটিভেশনের দরুন কিন্তু ফসল ফলাতে পারতো না। তো দেখা গেছে 1958 সাল থেকে 1961 সাল অবধি এই 4 বছরেই 15% ফসলের ডাউনফল হয়েছে। আচ্ছা, তো সেখানে কি একটা তো তার তো একটা রেকটিফিকেশন করতে হবে যে কেন ফসল ফলছে না, ডাউনফল হচ্ছে। তো শেখা গেল যে যত চড়ুই পাখি, শালিক পাখি যত আছে, যারা নাকি ধান ফসল খেয়ে যাচ্ছে, তাদেরকে মেরে দেওয়া হোক। এই একটা মানে নীতি
প্রচলন হলো এবং তাতে করে সমস্ত পাখিকে মেরে দেওয়া হলো। আচ্ছা, পাখিকে মেরে দেওয়ার ফলে কি হলো না, পতঙ্গ যত যত আছে, যারা নাকি ফসলকে একদম নষ্ট করে দিতে সক্ষম, তাদের দৌরাত্ম্য বাড়লো, তারা সমস্ত ফসলকে নষ্ট করলো, দিয়ে আরও ডাউনফল হলো। এইভাবে চলছিল এবং দেখা গেছে যে চায়না অতটা ডেভেলপড হচ্ছিল না এবং একটা অরাজকতার মাধ্যমে চলছিল। তখনই হঠাৎ করে 1976 সালে মাও জেদুং মারা যায় এবং 1978 সালে এই যে আজকের স্টোরির যে হিরো ডেং জিয়াওপিং, তিনি ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় এসে প্রথম কাজ কী করলেন, ল্যান্ড রিফর্ম যে করেছিল মাও জেদুং, যে সমস্ত মালিকের কাছ থেকে জমি নিয়ে যে সরকারের অধীনস্থ করেছিল এবং মালিককে লেবার বানিয়েছিল, তাদেরকে জমি ফেরত দেয়নি, হয়তো জমি সরকারের কাছে ছিল, তাদেরকে বলা হলো যে তোমরা ভাই এতটুকু ফসল সরকারকে দেবে, বাকি যা বেশি উৎপাদন হবে সবটাই তোমাদের। তো এতে করে কী হলো, এতে করে তাদের মোটিভেশন বাড়লো যে যত বেশি আমরা ফসল উৎপাদন করব তত বেশি আমাদের মুনাফা, তত সরকারকে তো ওইটুকুই ফসল দিতে হবে, তার বেশিটা তো আমাদের। এবং দেখা গেল যে 1978 থেকে 1986 সাল, এর মধ্যে প্রায় 7.5% গ্রোথ বাড়ল। শুধু তাই নয়, এর সাথে সাথে ফ্যাক্টরিজ বিভিন্ন দেশ থেকে আহ্বান করলো, ইনক্লুডিং ইউএসএ, বড় বড় কোম্পানির মালিকদেরকে আহ্বান করলো যে আমার দেশে এসে ফ্যাক্টরি বানাও। ভিলেজে আমরা যেমন দেখছি যে আমাদের এই ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে শহরে বেশিরভাগ কলকারখানা আছে, কিন্তু সেখানে কিন্তু এই ডেং জিয়াওপিং পলিসি মেক করলো যে না, শুধুমাত্র শহর নয়, গ্রামকে উন্নতি করতে হবে এবং গ্রামের সমস্ত মানুষদেরকে কাজের মধ্যে ইনভলভ করতে হবে। তো সেই কারণে গ্রামকেও ডেভেলপ করলো এবং গ্রামেই সমস্ত কলকারখানা স্থাপিত করলো এবং গ্রাম আস্তে 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 ডেভেলপ হলো। এবং দেখা যাচ্ছে যে এক একটা জায়গায় ফার্নিচারের ফ্যাক্টরি তো ফার্নিচারের ফ্যাক্টরি, ইস্পাতের ফ্যাক্টরি তো ইস্পাতের ফ্যাক্টরি, সব এক একটা জায়গায়, এক একটা গ্রামে বা এক একটা শহরে এরকমভাবে করলো। মানে এমন নয় যে এক জায়গাতে সব কিছু সমস্ত ফ্যাক্টরি, তা নয়, মানে এক এক জায়গায় এক টাইপেরই ফ্যাক্টরি তৈরি করলো। এতে করে সুবিধা অনেক হলো, মানে সেখান কম্পিটিশানটা আগে থেকে অনেক বাড়লো এবং কাস্টমার গিয়ে বেছে দাম নির্ণয় করে এই দোকান, এই ফ্যাক্টরি নয়তো ওই ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি নয়তো এই ফ্যাক্টরি করে কিন্তু সহজ মূল্যে সে তার বাছাই করতে পারলো তার প্রোডাক্টটা। এই ডেং জিয়াওপিং আরেকটা পলিসি তৈরি করলো, ওয়ান চাইল্ড পলিসি। তখন পৃথিবীর সর্বজনবহুল দেশ হচ্ছে চায়না, সেই কারণে কল্যাণমূলক কাজ শুরু করলো এবং বার্থ কন্ট্রোল কে নিয়ন্ত্রণ করার জন্য, জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়ান চাইল্ড পলিসি তৈরি করলো। এবং 1986 সালে আরেকটি পলিসি নিয়ে আসলো যে সবার জন্য শিক্ষা। কারণ দেখলো যে গ্রামের লোকজন যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু গ্রাম উন্নত হবে না, গ্রাম উন্নত না হলে দেশ উন্নত হবে না। তিনি এই ডেং জিয়াওপিং গ্রামকে লক্ষ্য করে সবার জন্য শিক্ষা এবং নিখরচায় 9 বছর পর্যন্ত, মানে শিশু তাকে 9 বছর পর্যন্ত স্কুলে যেতেই হবে, সেটা কিন্তু প্রচলন করলো এবং নিখরচায়। তো যেহেতু নিখরচায়, কোনো খরচা নেই এবং এটাকে গভর্নমেন্ট পলিসি হিসেবে তৈরি করলো এবং মাদার্সদের পানিশমেন্ট, প্যারেন্টসদের পানিশমেন্ট দিত যে তোমার বাচ্চা যদি স্কুলে না যায়, যদি শিক্ষিত না হয়, তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি পাবে না। তো 2012 সাল এই করে কিন্তু 2012 সালে দেখা গেল যে 1986 সালে যেটা 60% ছিল ওদের
শিক্ষিতের হার সেটা কিন্তু 95% শিক্ষিতের হার, এখন তো মোটামুটি বলাই চলে 100% শিক্ষিতের হার চায়নাতে। আচ্ছা, 1986 সালে যে এই কম্পালসারি এডুকেশনটা চালু করলো এবং প্রাইমারি শিক্ষার পাওয়ার পরে বলা হলো যে তোমরা প্রাইমারি শিক্ষার পরে কাজও করতে পারো, আবার পড়াশোনাটাও তো চালাতে পারো, কিন্তু পড়াশোনাটা কিন্তু জেনারেল পড়াশুনো হলো না, পড়াশোনাটাকে ওরা ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং হিসাবে পড়াশোনা করাতো। এবং দেখা গেছে যে 30 বছর 1982 থেকে 2012 অবধি যে 30 বছর, এই 30 বছর এত পরিমাণে ইঞ্জিনিয়ার প্রডিউসড হলো যে সারা বিশ্বের মধ্যে এই চায়নাকে কিন্তু মানে টেকনিক্যাল হাব বলা চলে। এমন কোনো প্রোডাক্ট নেই যা চায়নাতে হয় না। চায়না তার নিজস্ব রকেট নিজেই তৈরি করে, চায়না তার মোবাইল নিজেই তৈরি করে, চায়না তার যুদ্ধ বিমান নিজেই তৈরি করে, চায়না তার নৌ বাহিনীর জন্য জাহাজ, নৌসেনার জন্য জাহাজ নিজেই তৈরি করে, কারোর কাছ থেকে কিনে নিয়ে আসে না। হোয়াটসঅ্যাপের বদলে সেটা উইচ্যাট প্রচলন করেছে এবং যা গুগল এখানে ব্যান্ড, সব কিছু ব্যান্ড। চায়না কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করে না, কোনো বাইরে থেকে কিছু নেয় না, কোনো কিছু বাইরে বেরোতে দেয় না। সেই জন্য বোধ হয় ডেং জিয়াপিং সত্যিকারের চায়নার রূপকার। যতই শি জিনপিং আজকের কূটনৈতিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, যতই চায়নাকে পৃথিবীর কাছে শক্তিশালী দেশ প্রমাণ করুক না কেন, কিন্তু সত্যিকারের যে চায়নার অর্থনৈতিকভাবে বা শক্তিশালী করা বা চায়নাকে পৃথিবীর কাছে ডেভেলপ করা, সেটা কিন্তু তার উপকার কিন্তু ডেং জিয়াপিং, যিনি নাকি 1978 সাল থেকে 1989 সালে চায়নাতে রাজত্ব করেছেন। আমরা কিন্তু আমাদের মহান নেতা সুভাষচন্দ্র বসুর মতো ডেং জিয়াপিংকেও মনে রাখি না। ডেং কিন্তু অ্যাকচুয়ালি যতই শত্রু দেশ হোক, ওদের ভালো জিনিস আমাদেরকে অনেক মোটিভেট করে, ওদের ভালো জিনিস থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত এবং আমরা শিক্ষা নিয়ে হয়তো ইন্ডিয়াকে আরও বেশি এগোনোর জন্য সমৃদ্ধ করব। নমস্কার।